আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীগণ সকলেই তোমরা ভালো আছো। তো প্রতিদিনকার মতো আজও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই কেসি নাগের অর্থাৎ কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণীর আমরা যে ম্যাথের ক্লাস গত পর্ব থেকে করে আসছি, সেই পর্বগুলির মধ্যে আরো একটি নতুন পর্ব আমরা তোমাদের সামনে তুলে ধরব। তো এটি হলো আমাদের ষষ্ঠ পর্ব বা 6 নম্বর পর্ব। পাতা 28 থেকে আমরা বিবিধ বর্ণমালা 6 এই পর্বের যে বাকি অর্থাৎ 31, 32, 33, 34, 35 এবং 36 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি তোমাদের সামনে তুলে ধরব। তো তোমরা এই অঙ্কগুলিকে অবশ্যই সম্পূর্ণরূপে দেখো। দেখলে তোমরা নিজেরাও এই হয়তোবা তোমাদের কাছে মনে হবে জটিল, কিন্তু যদি তোমরা এগুলি অনুসরণ করো, যদি এই ভিডিওর মাধ্যমে তোমরা উপকৃত হও, তাহলে আমাদের যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। তো চলো আমরা আজ শুরু করবো 31 দাগ থেকে। তার আগে সকল ভিউয়ার্সদের আবারও বলবো, তোমাদের অভাব অভিযোগ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আর সেই সঙ্গে একটা লাইক অবশ্যই দেবে। আর তোমরা যারা নতুন আসছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে অর্থাৎ আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজ আমরা শুরু করবো 31 দাগ থেকে। তো 31 দাগে কি বলা আছে দেখো। তো দেখো এই 31 দাগের অঙ্কে কি বলা রয়েছে, তা বলেছে কোন সংখ্যার 6 গুণ হইতে 50 এর 13 গুণ বিয়োগ করিলে 125 এর 8 গুণ হইবে। তো এক্ষেত্রে একটি সংখ্যা গুণ 6 বিয়োগ 50 গুণ 13 সমান সমান দিয়ে আমরা কি পাবো না, বিয়োগ করলে হবে বলেছে 125 গুণ 8, 125 এর 8 গুণ। তাহলে 125 গুণ 8 করলাম, বা আমরা লিখতে পারি এই রূপে একটি সংখ্যা গুণ 6 বিয়োগ 5 13 হবে কত 65, অর্থাৎ 650 সমান সমান কি লিখবো কত না 125 কে 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 1000। বা একটি সংখ্যা গুণ 6 সমান সমান দিয়ে আমরা কি পেতে পারি না এই 650 সমানের বাঁ দিকে ছিল, আমরা তাকে ডান দিকে চলে যাচ্ছি, অর্থাৎ যোগ করব, অর্থাৎ কত হবে না 1000 এর সঙ্গে এই 650 যোগ হবে, তাহলে হবে কত না 1650। তাহলে একটি সংখ্যা গুণ 6 সমান হচ্ছে কত না আমাদের 1650। তাহলে অতএব সংখ্যাটি সমান কি হবে না এই 1650 ভাজিত, তখন আমরা করব কি 6। তাহলে 6 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে না 6 2 12 থাকে 4 45, 6 7 42, 42 7 আছে কত 3 3 আর 0 30, 6 5 30, তার মানে হচ্ছে কত 275। এই 275 হবে আমাদের এই 21 দাগের সমাধান। তাহলে কি করলাম না একটি সংখ্যার 6 গুণ বিয়োগ 50 এর 13 গুণ সমান সমান হবে কত বলেছে না 125 এর 8 গুণ হবে বিয়োগ করলাম। তাহলে সেহেতু আমরা এটা কি না পাটিগণিতের নিয়মেই আমরা লিখে দিলাম একটি সংখ্যা হবে, সেইভাবে এটাকে সমাধান করলাম এবং সংখ্যাটি তাহলে পেলাম কত না 275। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 32 দাগের অঙ্কে। 32 দাগের অঙ্ক দেখো। 32 দাগের অঙ্কে কি বলা আছে, বলা আছে কোন সংখ্যাটি তাহার 8 গুণ অপেক্ষা 1484 কম। কোন সংখ্যাটি তাহার 8 গুণ অপেক্ষা 1484 কম। তো এই অঙ্কটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে লিখে পরে সেটা সমাধান করব, তোমাদের করতে ক্ষেত্রে সুবিধা হবে। তো সূত্রটা হলো এরূপে দেখো, যদি আমি এভাবে লিখি যে যত গুণ বিয়োগ যত গুণ সংখ্যা, হ্যাঁ বা সংখ্যা যত গুণ বিয়োগ সংখ্যা সমান অন্তরফল বা তফাৎ, অর্থাৎ ওই গুণ এবং হচ্ছে কি না সংখ্যাটির যে বিয়োগ সেটা এখানে লিখছি। তাহলে সংখ্যার যত গুণ, কত গুণ বলা আছে না
সংখ্যা 8 গুণ সংখ্যা গুণ 8, সংখ্যা গুণ 8 বিয়োগ সংখ্যা সমান সমান আমরা লিখতে পারি কি না অন্তরফল কত দেওয়া আছে না দেওয়া আছে 1484 তাহলে আমরা এটা হলো সংখ্যা গুণ 8 আছে অর্থাৎ 8টি সংখ্যা হতে পারে আর এটা হলো একটি সংখ্যা তাহলে 8টা সংখ্যা থেকে একটা সংখ্যা যদি চলে যায় তাহলে কি থাকবে 7টি সংখ্যা তাহলে আমরা লিখতে পারি বা সংখ্যা গুণ 7 বা 7 গুণ সংখ্যা এভাবে লিখতে পারি সমান সমান দিয়ে আমরা লিখব কত 1484 বা সংখ্যাটি সমান সমান দিয়ে কি লিখব না এই 1484 ভাজিত 7 অর্থাৎ 7 দিয়ে ভাগ দেব তাহলে কি পাবো না 7 2 14 7 1 7 1 কাছে 14 7 2 14 অর্থাৎ 212 তাহলে সংখ্যাটি হবে কত না 212 কি চাওয়া হয়েছিল না কোন সংখ্যাটি তার 8 গুণ অপেক্ষা 1484 কম হবে তাহলে এরূপে করলে খুব সংক্ষেপে তোমরা অঙ্কটা করতে পারবে আর এই সূত্রটা তোমরা মাথায় রাখো এই সূত্র যদি তোমরা মাথায় রাখো তাহলে এই সূত্র দিয়ে পরবর্তীকালে কারণ এই রকমের অঙ্ক বেশ কিছু কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে তখন তোমরা এই অঙ্কটি এইভাবে করবে বা এই রূপে যদি করো এরকমই অঙ্ক যদি দেওয়া থাকে তোমরা সহজে সমাধান করতে পারবে তো এটি আমাদের 32 দাগের সমাধান হয়ে গেল এবার আমরা চলে যাবো 33 দাগের সমাধানে তো চলো চলো 33 দাগের অঙ্ক করবো এবার 33 দাগের অঙ্কে কি বলা আছে পরপর কোন 5টি সংখ্যার যোগফল 75 পরপর মানে ক্রমিক সংখ্যা রয়েছে 5টি যাদের যোগফল হবে 75 তো যোগফল যদি 75 হয় আমরা কি করব প্রথমে না 75 সংখ্যাটাকে আমরা 5টা সংখ্যা বলেছে তাহলে 5 দিয়ে ভাগ করব তাদের যোগফলটাকে আমরা কি করলাম না সংখ্যাটা দিয়ে কটা সংখ্যা আছে না 5টা সংখ্যা সেই জন্য ভাগ করলাম 5 দিয়ে কত পাবো না 5 15 75 অর্থাৎ আমরা যদি এই 5টা সারির বর্গ সংখ্যা আমরা এরকম করে করে নিই তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখন এই 15 সংখ্যাটা কি এই 15 সংখ্যাটা হলো আমাদের যে 15 পেলাম সেটা কি হবে না সে হবে এখানে মধ্যমটি অর্থাৎ একদম মাঝের সংখ্যাটা অর্থাৎ যে 5টি সংখ্যার যোগফল দেওয়া ছিল আমরা সেই 5 দিয়ে তাকে অর্থাৎ সংখ্যাটা দিয়ে সেই যোগফলকে ভাগ করে যেটা পেলাম সেটা হলো আমাদের এই মাঝের সংখ্যাটা এই মাঝের সংখ্যাটা এখন 15 আগে কি হবে 15 আগে আছে 14 তার আগে কি আছে না তার আগে আছে 13 এরূপে 15 পরে কি ছিল 16 তারপরে কি ছিল 17 তাহলে যে 5টি সংখ্যার কথা বলা হচ্ছিল যাদের যোগফল ছিল 75 পরপর যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কত কত হলো 13 14 15 16 17 এই রূপে আমরা পাবো তো এই অঙ্ক বা এই যদি কোনো অঙ্ক থাকে এরকম তখন আমরা কি করব না প্রথমে যে যোগফলটা দেওয়া থাকবে তাকে সংখ্যাটা দিয়ে কতগুলো সংখ্যা সেই সংখ্যাটা দিয়ে ভাগ করব ভাগ করার পর আমরা যেটা পাবো সেটা হলো মনে রাখবে এটা কেবলমাত্র বিজোড় সংখ্যার ক্ষেত্রে তখন আমরা সেটা মাঝে বসাবো মাঝে বসিয়ে যদি এটা 3টে বা 7টা সংখ্যা হতো তাহলে তাকে আমরা মাঝে বসিয়ে দিতাম এবং তার আগে এবং পরে অর্থাৎ আগে আমরা 1 করে কি করছি না বিয়োগ করে দিচ্ছি অর্থাৎ তার থেকে 1 করে কমিয়ে দিচ্ছি তাহলে 15 থেকে যেমন 1 কমলো 14 হলো তার থেকে আর 1 কমলো 13 ঠিক একই রূপে আমরা তারপরের যে সংখ্যাগুলো সেক্ষেত্রে কি করছি না 1 করে বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ 15 এর পরে 16 16 এর পরে 17 তাহলে আমাদের সংখ্যাটা কি হলো না 13 14 15 16 17 এই সংখ্যা 5টাকে যোগ করলে আমরা যোগফল পেতাম এই 75 তাহলে আমাদের 33 এর দাগের অঙ্কটি সমাধান হয়ে গেল তো চলো এবার আমরা চলে যাব আমাদের 34 এর দাগের অঙ্কে 34 তো দেখো 34 এর দাগের অঙ্কে বলা আছে একটি গুণে কতগুলি অঙ্ক মুছিয়া গিয়াছে গুণটি 999 এবং গুণফলের ডান দিকে শেষ 3টি অঙ্ক 193 অন্য কিছু পড়া যায় না সমগ্র গুণটি লিখিয়া দাও তো এরূপে দেওয়া আছে আমরা প্রথমে গুণটা লিখছি গুণ দেওয়া আছে 999 গুণক সেক্ষেত্রে ফাঁকা আছে
এবার এখানে আমরা গুণফলটা লিখছি। গুণফলটা যেটা হবে সেটা কি বলেছে না, ডান দিকে তিনটি অঙ্ক দেখা যাচ্ছে। ডান দিকে তিনটি অঙ্ক কি রয়েছে, 193, অর্থাৎ এরকম ভাবে আছে 193, অর্থাৎ এখানেও কিছু সংখ্যা বসবে, আবার এখানেও কিছু সংখ্যা বসবে। তো আমরা এবার গুণের যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কটি আমরা সমাধান করব। তো দেখো এক্ষেত্রে আমরা দেখছি গুণফলে পাচ্ছি কত না, এককের অঙ্ক রয়েছে 3 আর আমাদের গুণ্য আছে 9। তার মানে 9কে এমন কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাকে গুণ করলে 3 পাওয়া যায়। তো 9 এর ঘরের নামটা যখন আমরা করব তো সেক্ষেত্রে দেখা যায় 9 7 থেকে 63, অর্থাৎ 7 দ্বারা গুণ হচ্ছে। তার মানে 7 দিয়ে গুণ করলে আমরা এককের ঘরে 3 পাবো, তাহলে এটা হবে 7 দিয়ে গুণ হবে। তাহলে এখন এই 7 দিয়ে যদি এই গুণ্যকে সমগ্র গুণ্যটাকে গুণ করি তাহলে কি বের হবে সেটা দেখব। 7 9 63 3 হবে, 7 9 63 আর 6 হবে 69, 69 এর 9 বসবে, 7 9 63 63 আর 6 69, অর্থাৎ এই অঙ্কটা পাবো। এবার এখানে আমাদের কি হবে না, ক্রস চিহ্ন হবে, অর্থাৎ এই ঘরটা আমাদের খালি থাকতে হবে, তাহলে খালি রাখবো। এবার তার পরের অঙ্কটা বসবে। এখন এই 3 বসে যাবে, কারণ কি এর সঙ্গে আর কারো যোগ হবে না যখন আমরা গুণফল হিসেবে পাবো। ঠিক একই রূপে আমরা এই 9 এর সঙ্গে কত এখানে একটা সংখ্যা বসবে, তাহলে এখানে সংখ্যা বসবে যে সংখ্যাটাতে আমাদের কত হবে না 9 হবে। তাহলে 9 পেতে গেলে আমাদের কি করতে হবে, এখানে কত থাকতে হবে, অর্থাৎ 9 এর সঙ্গে কত যোগ করলে 9 হয় না 0। তো সেক্ষেত্রে এখানে আমাদের 0 বসছে, তাহলে 0 যদি এখানে বসে 9 এর সঙ্গে, অর্থাৎ এই 9 অর্থাৎ দ্বিতীয়, অর্থাৎ মানে দশকের ঘরে যে 9 রয়েছে সেই 9 আর এককের ঘরে 9, এদেরকে যখন আমি গুণ করছি, এককের ঘরে 9কে যখন আমি গুণ করব এখানে কি না গুণকে দশকের ঘরের অঙ্ক দিয়ে তাতে করে আমার 0 হতে হবে। তাহলে কত থাকতে হবে না, এক্ষেত্রে 9 0 হবে যদি 0 থাকে, তার মানে 9 0 0, আবার 9 0 0 হবে, আবার 0 9 0 হবে, এটি হবে। অর্থাৎ এই ঘরটিও আমরা পেয়ে গেলাম। এবার এই ঘরটা অর্থাৎ এই 0 নিচের ঘরটাও কিন্তু কি হবে না ফাঁকা, ক্রস চিহ্ন বসে যাবে। এবার কি হবে না, এবার আমাদের শতকের ঘরে অর্থাৎ গুণকের শতকের ঘরের অঙ্কটা কি হবে সেটা বার করতে হবে। তো তার জন্য আমরা দেখছি 9 আর এই 0 আছে, এখানে এমন কোন সংখ্যা যাকে যোগ করলে আমরা পাবো কত না 1 পাবো। অর্থাৎ 9 এর সঙ্গে যদি আমরা যোগ করি 2, 9 আর 2 হয় 11, অর্থাৎ এক্ষেত্রে এটা হবে 2। তাহলে এখানে যখন 2 হবে, এখানে যে গুণক সেই গুণকের সঙ্গে এই গুণের যে 9 তাদের গুণ করলে আমরা 2 পাবো, এমন কি তাহলে গুণকটা হবে। অর্থাৎ যেমন 9 8 কে 72, তার মানে এখানে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে 2 কে পাবো আমরা। তাহলে 8 9 72 এ 2 হাতে হলো 7, 8 9 72 আর 7 হলো 79, 79 9 হাতে হলো 7। এবার 8 9 72, 72 আর 7 হবে 79। এবার আমরা সম্পূর্ণ যোগ বা বলতে পারি যে এই গুণফলটা কত হলো সেটা বার করব। অর্থাৎ 3 প্রতি 3 নেমে গেছে, 9 প্রতি 9 নেমে গেছে, 9 আসলে 9 নেমে গেছে, 9 আর 2 11, 1 নামানো আছে, ডান দিকে অঙ্কগুলো দেওয়া আছে। এবার হাতে কিন্তু আমাদের 1 আছে, 9 6 15 আর একে হবে 16। এবার 9 আর হাতের একে হবে 10, 10 এর 0 হাতে হলো কত না 1, 7 আর একে হবে 8। তাহলে এটি হবে আমাদের এই সম্পূর্ণ কোণটি, যার গুণক পেলাম কত 807, এবং গুণফলে বাঁ দিকের যে অঙ্কগুলো সেগুলো কি পেলাম না 806, আর বাকি যে গুণ করলাম সেক্ষেত্রে এই অঙ্কগুলো আমাদের বিলুপ্ত ছিল, তাহলে এই অঙ্কগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 34 দাগের অঙ্কটিও আমরা সমাধান করে দিলাম খুব সহজে। তোমাদের এই রূপে যখন অঙ্কগুলো করবে তখন এইভাবেই তোমরা নিজেরাও চেষ্টা করবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 35 দাগের অঙ্ক। 35 দাগের অঙ্ক এবার আমরা করবো। 35 দাগের অঙ্কে বলা হয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পুত্রের বয়স পিতার বয়স অপেক্ষা
36 বছর কম, কাহার বয়স কত? তাহলে পিতা পুত্রের বয়সটা আমাদেরকে বার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করবো না, বলা আছে পিতার বয়স পুত্রের বয়স 4, তাহলে পিতা সমান সমান আমরা কি লিখতে পারি না 4 গুণ পুত্র, অর্থাৎ পুত্রকে যদি 4 দিয়ে গুণ করি, অর্থাৎ 4 বার গুণ করি, তাহলে পিতার বয়সের সমান হবে। অর্থাৎ পুত্রের বয়সকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে পিতার বয়স হবে। আর কি বলা আছে? আর বলা আছে ওনারা বলছে যে পুত্রের বয়স পিতার বয়স অপেক্ষা 36 বছর কম। তাহলে পুত্রের আমরা এখন দ্বিতীয় যে শর্তটা বা সম্পর্কটি রয়েছে সেখানে বলা হচ্ছে পিতা বিয়োগ পুত্র সমান হলো কত না 36 বছর। অর্থাৎ পিতার বয়স থেকে যদি পুত্রের বয়সকে আমরা বিয়োগ দিই তাহলে পাবো কত 36 বছর। এবার এই পিতা সমান কি জানি না 4 গুণ পুত্র, তাহলে আমরা লিখবো এখানে পিতার পরিবর্তে লিখবো 4 গুণ পুত্র বিয়োগ পুত্র সমান 36 বছর। বা 4 গুণ পুত্র বিয়োগ পুত্র তাহলে কি হবে, তখন হবে 3 গুণ পুত্র সমান সমান লিখব আমরা 36 বছর। তাহলে অতএব পুত্র সমান কি পাবো না পুত্র সমান পাবো আমরা 36 ভাজিত 3 সমান 12 বছর। 12 বছর। তাহলে পুত্রের বয়স হলো কত না 12 বছর। তাহলে পিতার কত হবে, অতএব পিতার বয়স সমান কত কি বলেছিল, পিতা সমান পুত্রের 4 গুণ, অর্থাৎ 4 গুণ 12 সমান হবে কত 48 বছর। অর্থাৎ পিতার বয়স হলো 48 বছর। তাহলে পুত্রের বয়সকে আমাদের বার করতে হলো, বার করার পরেই আমরা পিতার বয়স পেয়ে গেলাম। তো এইভাবে আমরা আমাদের 35 দাগের অঙ্কটি সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব 36 দাগে, অর্থাৎ আমাদের এই পর্বের শেষ অঙ্কে। তো তার আগে প্রতিদিনকার মতো আবার তোমাদের বলছি যে যদি আমার এই অঙ্কগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের যদি এই অঙ্ক সম্পর্কে কোনো অভাব অভিযোগ থেকে থাকে বা তোমাদের যদি কোনো জানার কিছু থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাও। আর সেই সঙ্গে বলবো যারা নতুন এই চ্যানেলে আসছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমরা মনে রাখবে 2024 সালে তোমাদের সমস্ত আমাদের এই কেশবচন্দ্র নাগের প্রতিটি অঙ্ক, অর্থাৎ একটি অঙ্ককেও আমরা কিন্তু ছেড়ে যাব, সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে তুলে দেবো। তো সেই জন্য যাতে করে তোমরা কোনো ভিডিও মিস না করে যাও সেই কারণে তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এবার আমরা আমাদের এই পর্বের শেষ অঙ্কে চলে যাব। চলো এবার আমরা আমাদের পর্বের শেষ অঙ্ক, এই পর্বের 36 দাগে অঙ্কটি বলা রয়েছে এক ব্যক্তি 2 মাসে যাহা উপায় করে অর্থাৎ উপার্জন করে আর কি 3 মাসে তাহা খরচ করে, বৎসরের শেষে যদি তাহার 1500 টাকা সঞ্চয় হয় তবে তাহার মাসিক আয় কত। তাহলে আমরা অঙ্কটাকে এইভাবে করব যে 2 মাসের আয় সমান সমান 3 মাসের খরচ। তাহলে 1 মাসের আয় সমান সমান আমরা বলতে পারি 3/2 মাসের খরচ। এরূপে এটা লিখলাম। আর একটা সম্পর্ক রয়েছে, সেখানে বলছে কি না বৎসর শেষে যদি তাহার 1500 টাকা সঞ্চয় হয়, মানে 1 বছরে সঞ্চয় হচ্ছে কত 1500 টাকা। তাহলে এই একটা সম্পর্ক আমরা বার করে রাখলাম। এবার 1 বছরের সঞ্চয় কত, 1 বছর মানে 12 বছর। তাহলে 12 মাসে সঞ্চয় সমান সমান কত না 1500 টাকা। 1500 টাকা। তাহলে
পেয়েছি কি 1 মাসের যেটা আয় তার 3/2 মাসের খরচ, সেটা হলো 3/2 মাসের খরচ। এবার আমরা কি জানি, আমরা জানি আয় থেকে ব্যয় বা খরচ বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই হলো সঞ্চয়। তাহলে আয় বিয়োগ খরচ সমান সমান দিলে হবে কি না সঞ্চয়। এখন আয় কত বলা আছে, আয় বলা আছে কি না 1 মাসের আয় সমান সমান হচ্ছে কি 3/2 মাসের খরচ। তাহলে এই 1 মাসের আয় সমান কত না 3/2 মাসের খরচ। তাহলে এক্ষেত্রে আমরা লিখব 3/2 খরচ, 3/2 খরচ বিয়োগ খরচ সমান সমান সঞ্চয়। সঞ্চয়টা কত হবে না, সেক্ষেত্রে সঞ্চয়ের যে পরিমাণটা সেটা আমরা পেয়ে যাবো, তাহলে সেটা হবে সঞ্চয়। যা হোক এটা বের হবে আমাদের সঞ্চয়। তো এখন খরচ কত আছে না, এক্ষেত্রে আমরা লিখব লসাগু হলো 2, এটা 3 খরচ বিয়োগ 3 খরচ আর কত 2 খরচ, অর্থাৎ 3 মাসের খরচ বিয়োগ 2 মাসের খরচ সমান সমান সঞ্চয়। এবার কি না 1 কোন খরচ 3 মাসের 3 খরচ আর বিয়োগ 2 খরচ, অর্থাৎ এক্ষেত্রে লিখতে পারি আমরা 1 খরচ মানে খরচ সমান 2 সঞ্চয়, সমান 2 সঞ্চয়। এটা হবে সঞ্চয়। তাহলে কি হচ্ছে না এক্ষেত্রে খরচ সমান পাচ্ছি আমরা 2 সঞ্চয়, অর্থাৎ 2 গুণ সঞ্চয়। সঞ্চয় মানে কত, সঞ্চয় কত আছে না আমরা আগে পেয়েছি 1 মাসের সঞ্চয় হলো আমাদের 125 টাকা, তাহলে 125, তাহলে কত হলো না 250। তাহলে খরচ সমান কত পাচ্ছি আমরা না 250, আর সঞ্চয় হচ্ছে আমাদের কত 125 টাকা। এবার এই খরচ আর এই সঞ্চয় যদি আমরা যোগ করি তাহলে কি পেয়ে যাবো, আমরা কি চেয়েছে আমাদের না চেয়েছে তবে তাহার মাসিক আয় কত। তাহলে অতএব আয় সমান সমান কি দেবো কি না এই খরচ যোগ সঞ্চয়, সঞ্চয় আছে কত 125 সমান সমান কি কত হবে না 375 হবে আমাদের আয় বা উপার্জন। তাহলে এই রূপে আমরা আমাদের 36 দাগের অঙ্কটি সমাধান করব। তাহলে কি করলাম না প্রথমে আমরা 2 মাসের যেটা আয় সেটা 3 মাসের খরচ, তাহলে আমরা 1 মাসের আয়টা কত সেটা বার করলাম না 1 মাসের আয় সমান সমান আমরা লিখলাম 3/2 মাসের খরচ। এবার 12 মাসে যেটা সঞ্চয় করছি সেটা হচ্ছে 1500 টাকা, তাহলে 1 মাসের সঞ্চয় কত না 1500 ভাজিত 12 মানে 125 টাকা। এবার আমরা জানি যে আয় বিয়োগ খরচ সমান সমান সঞ্চয়, তাহলে 3/2 খরচ বিয়োগ খরচ সমান কি না সঞ্চয়। তাহলে 3 খরচ বিয়োগ 2 খরচ বাই 2, অর্থাৎ 3 মাসের খরচ বিয়োগ 2 মাসের খরচ বাই 2 সমান হলো সঞ্চয়। এখন 1 খরচ সমান তাহলে কি না 2, অর্থাৎ 2 গুণ সঞ্চয়ের 2 গুণ টাকা, তাহলে খরচ সমান 2 গুণ কত না খরচ সঞ্চয়টা কত ছিল, সঞ্চয় আমরা পেয়েছিলাম আগে 125, তাহলে 125 এ গেলাম তাহলে 250 টাকা। খরচ সমান পেয়েছি 250 টাকা, সঞ্চয় আগেই পেয়ে গেছি 125 টাকা, তাহলে আয় কত হলো না 250 যোগ 125 সমান হলো 375 টাকা। তো এখানেই আমরা আমাদের ভিডিওটা শেষ করব। তার আগে তোমাদের বলে রাখি যে আগামী সপ্তাহ থেকে তোমরা এর বাকি যে পর্বগুলো সেই পর্বে এই প্রশ্নমালা অর্থাৎ এই প্রশ্নমালাটা একটু বড় দীর্ঘ, তো তাই আমরা ধরে ধরে কোনো অঙ্ক ছেড়ে যাব না, তাই তোমরা আমাদের সঙ্গে থাকো, আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের এই অঙ্কগুলির সমাধান করব। তো আজকের মতো আমরা এখানে আমাদের ভিডিওটা শেষ করছি।